লক্ষ্মী, তুই এত ভালো। দেখ, আজ তোর জন্যে আমি কচি কচি ঘাস এনেছি, তাড়াতাড়ি খেয়ে নে। তোর দুধ বিক্রি করেই তো মা আমার জন্য নতুন খাতা কিনবে। শুধু খাতা কেন, তোর বন্ধু লক্ষ্মী ভালো করে দুধ দিলেই তো আমরা 3 বেলা পেট পুরে খেতে পাই। ও তো শুধু আমাদের গাভী নয়, ও আমাদের ঘরের লক্ষ্মী। প্রতিদিন সকালে রাহেলা লক্ষ্মীর দুধ দয়ে যা পেত তার কিছু অংশ টুনির জন্য রেখে বাকিটা বাজারে বিক্রি করে কোনো মতে তাদের সংসার চলত। অভাব ছিল, কিন্তু তাদের ছোট্ট পৃথিবীতে সুখের অভাব ছিল না। কিন্তু সেই সুখের দিনগুলো যেন এক ঝটকায় হারিয়ে গেল। সে বছর আষাঢ় শ্রাবণ মাসে এক ফোঁটাও বৃষ্টি হল না। সবুজ মাঠগুলো ধীরে ধীরে হলদে হয়ে গেল, তারপর শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেল। নদী নালা সব শুকিয়ে খাঁ খাঁ করতে লাগল। গ্রামে নেমে এলো এক ভয়াবহ দুর্ভিক্ষ। ঘরে তো একটা চালও নেই টুনি, আজ কি রান্না করব? লক্ষ্মীও বেচারি 3 দিন ধরে শুধু শুকনো খড় ছাড়া কিছুই খায়নি। দেখ, ওর শরীরটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। দুধ দেওয়াও প্রায় বন্ধ করে দিয়েছে। মা, লক্ষ্মী কি না খেয়ে মরে যাবে? ওর চোখ দুটো দেখো কেমন ছলছল করছে। ও মনে হয় খুব কষ্ট পাচ্ছে। আরো কয়েকদিন কেটে গেল। ক্ষুধার জ্বালায় টুনির ছোট শরীরটাও নেতিয়ে পড়েছে। একদিন রাতে যখন টুনি ক্ষুধায় ছটফট করতে করতে ঘুমিয়ে পড়েছে, রাহেলা তার মেয়ের শুকনো মুখের দিকে তাকিয়ে এক হৃদয় বিদারক সিদ্ধান্ত নিল। মাফ করে দিস লক্ষ্মী, আমার টুনির মুখ চেয়ে আমি আজ তোকে পরের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছি। তুই না থাকলে আমার মেয়েটা যে না খেয়ে মরে যাবে। পরদিন সকালে রাহেলা টুনিকে তার সিদ্ধান্তের কথা জানায়। না মা, তুমি এমন করতে পারো না। লক্ষ্মীকে আমি কিছুতেই বিক্রি করতে দেব না। ও আমাদের বন্ধু, ও না থাকলে আমি বাঁচব না। কি করব রে মা, আমার কাছে আর কোনো পথ খোলা নেই। লক্ষ্মীকে বিক্রি না করলে যে আমরা সবাই না খেয়ে মরে যাব। কথা দে, তুই আমাকে বাধা দিবি না। টুনির শত কান্না আর আর্তনাদ সেদিন রাহেলার কঠিন মনকে গলাতে পারল না। সে লক্ষ্মীর দড়ি ধরে গ্রামের ধনী ও লোভী মোড়ালের বাড়ির দিকে রওনা দিল। মোড়াল রাহেলার অসহায়ত্বের সুযোগ নিয়ে নামমাত্র দামে লক্ষ্মীকে কিনে নিল। কিন্তু মোড়ালের বাড়িতে লক্ষ্মীর জীবনটা হয়ে উঠল এক নরক যন্ত্রণা। মোড়াল আর তার লোকেরা লক্ষ্মীকে পেট ভরে খেতে দিত না, শুধু শুকনো খড় আর ভাতের মার খেয়ে তাকে থাকতে হতো। কিন্তু দুধ দোয়ানোর সময় তাদের কোনো দয়া মায়া ছিল না। কি রে কসাই গরু, টাকা দিয়ে কিনলাম কি শুধু ঘাস খাওয়ানোর জন্য? দুধ দিবি না তো তোকে দিয়ে কি হবে? দাঁড়া, কালই তোকে কসাইখানায় বিক্রি করে দেব। তোর মাংস বেচলে অন্তত কিছু টাকা তো ফেরত আসবে। লক্ষ্মী নীরবে সব অত্যাচার সহ্য করত, আর তার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ত। তার মনে পড়ত শুধু টুনির কথা, তার আদরের কথা। এদিকে টুনি লক্ষ্মীকে ছাড়া এক মুহূর্তও ভালো ছিল না। সে ঠিকমতো খেত না, ঘুমাত না। প্রতি রাতে সে লুকিয়ে লুকিয়ে মোড়ালের বাড়ির কাছে যেত আর পাঁচিলের ফাঁক দিয়ে লক্ষ্মীকে এক নজর দেখার চেষ্টা করত। লক্ষ্মীর কঙ্কালসার শরীর দেখে তার ছোট্ট বুকটা ব্যথায় ফেটে যেত। লক্ষ্মী, আমার লক্ষ্মী, ওরা তোকে কত কষ্ট দিচ্ছে রে। আমি আর তোকে এখানে থাকতে দেব না। তুই আমার সাথে চল, আমরা পালিয়ে যাব। সেই রাতে টুনির গলার স্বর শুনে আর তার হাতের ছোঁয়া পেয়ে মৃতপ্রায় লক্ষ্মীর শরীরে যেন নতুন করে প্রাণের সঞ্চার হল। সে তার গলার দড়ি ছিঁড়ে ফেলল এবং নিঃশব্দে টুনির পেছন পেছন তাদের পুরনো বাড়ির দিকে রওনা দিল। পরদিন সকালে মোড়াল ঘুম থেকে উঠে দেখে গোয়ালঘর খালি, লক্ষ্মী পালিয়ে গেছে। সে রাগে ক্ষোভে অন্ধ হয়ে তার লোকজন নিয়ে টুনির বাড়ির দিকে ছুটল। বের হ রাহেলা, তোর মেয়ে আমার গরু চুরি করেছে। তোরা মা মেয়ে দুজনেই চোর। আমি আজ তোদের জেলে পাঠাবো। রাহেলা আর টুনি ভয়ে কাঁপছিল। ঠিক সেই মুহূর্তে যখন মোড়াল তার লোকদের ইশারা করছিল তাদের ধরার জন্য, এক আশ্চর্য ঘটনা ঘটল। ঘরের পেছন থেকে শান্ত বায়ে বেরিয়ে এলো লক্ষ্মী। তার চোখে আর আগের সেই ভয় বা দুর্বলতা নেই, বরং এক অদ্ভুত শান্ত ও মায়াবী দৃষ্টি। লক্ষ্মী উঠোনের যে যে জায়গায় পা রাখছিল সেই শুকনো ফেটে যাওয়া মাটি ভেদ করে অলৌকিকভাবে গজিয়ে উঠছিল একরাশ সবুজ সতেজ ঘাস।
মুহূর্তের মধ্যে তাদের চারপাশের ধূসর প্রাণহীন উঠোনটা এক জীবন্ত সবুজ গালিচায় পরিণত হল। আমাকে ক্ষমা করে দাও, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি প্রকৃতির এমন এক আশ্চর্য সৃষ্টিকে অবহেলা করেছি এবং কষ্ট দিয়েছি। এই লক্ষ্মী তোমাদেরই। আজ থেকে তোমাদের কোনো অভাব থাকবে না। তোমাদের সব দায়িত্ব আমার। এই অলৌকিক ঘটনা দেখে মোড়লের সব অহংকার, সব রাগ কর্পূরের মতো উবে গেল। তার লোভী চোখ দুটোয় নেমে এলো অনুশোচনার জল। সে বুঝতে পারল সে কত বড় পাপ করেছে। সে ছুটে গিয়ে টুনি আর রাহেলার পায়ে পড়ল। সেই দিন থেকেই যেন প্রকৃতির অভিশাপ কেটে গেল। আকাশ কালো করে বৃষ্টি নামল, শুকনো নদীতে জল এলো, মাঠে আবার ফসল ফলতে শুরু করল।